মনোজ মিত্র বলতেই প্রথমেই মাথায় আসে বাঞ্ছারামের বাগান সিনেমার কথা। তাঁর লেখা নাটক সাজানো বাগান থেকে সিনেমায় বাঞ্ছারামের বাগান। সেই বাঞ্ছারাম নিয়ে মনোজ মিত্র নিজেই লিখছেন, নদীর কূলে কাপালিপাড়ায় এক বুড়ো চাষির ছিল মস্ত পান সুপুরি বাগান। বুড়োর গায়ের রং সাদা ফকফকে, হাঁটু মাথায় জোট বেঁধেছে বুড়োর, বসে বসে চলাফেরা করে। কত বয়স কে বলবে। কোনোদিন বাগান ছেড়ে বাইরে বেরোতো না, সবসময় হয় উঠোনে নয় পান বরজে ঢুকে বসে খুচখাচ কাজ করত। কথাও বলতো না বেশি। কেউ পান সুপুরি কিনতে এলে পয়সাটি নিত, মাল দিত, কথা নেই। পুজোর সময় শুধু গরুর গাড়িতে চেপে আমাদের পুজোর মেলায় কেনাকাটা করতে আসতো। ঠাকুমা বলতো, ও বাঞ্ছা, এখনো বাগান সাজাচ্ছ? বুড়ো ফিকফিক করে হাসত, উত্তর দিত না। বাস্তবে সেই চরিত্রকেই তুলে আনলেন বিনোদনের দুনিয়ায়, আর আমাদের মনের বাগানের অধিপতি হয়ে উঠলেন বাঞ্ছারাম মনোজ মিত্র। বাংলা থিয়েটারের এক অবিস্মরণীয় নাম, যিনি নাট্যকার, অভিনেতা ও নির্দেশক হিসাবে মঞ্চকে এনে দিয়েছেন নতুন দিগন্ত। তার কলমে উঠে এসেছে সমাজের বাস্তবতা, রসিকতার মোড়কে মোড়ানো তীক্ষ্ণ বার্তা আর এক অনন্য নাট্যভাষা। শুধু নাটক নয়, চলচ্চিত্র জগতেও তাঁর অবাধ বিচরণ। এই ভিডিওতে জেনে নিন মনোজ মিত্রের জীবন কাহিনী। 1938 সালের 22শে ডিসেম্বর খুলনার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে মনোজ মিত্রের জন্ম হয়। তার পুরো নাম হল মনোজ কুমার মিত্র, ডাকনাম বুদ্ধদেব। মনোজ মিত্রের বাবার নাম অশোক কুমার মিত্র এবং তার মায়ের নাম রাধারানী মিত্র। তার বাবা ধুলিহর গ্রামের প্রথম বিএ পাস ব্যক্তি এবং পেশায় তিনি ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীকালে অশোক কুমার বিভিন্ন আদালতের বিচারক হিসাবে ও দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার ভারতীয় দূতাবাসে বেশ কিছুদিন কাজ করেন। মনোজ মিত্র তাঁর বাবা মায়ের 5 সন্তানের মধ্যে প্রথম সন্তান। তাঁরা 3 ভাই এবং 2 বোন। তাঁর 2 জন ভাইয়ের নাম উদয়ন মিত্র এবং অমর মিত্র। উদয়ন মিত্র স্টেট আর্কাইভসের ডেপুটি ডিরেক্টর এবং অমর মিত্র বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা সাহিত্যিক। তাঁর ছোট বোন ও ছোট ভাই খুব অল্প বয়সে মারা যান। তাঁর স্ত্রীর নাম আরতি মিত্র। তাঁদের একটি মেয়ে ময়ূরী মিত্র। গ্রামে বিভিন্ন পালা পার্বণে অভিনীত হওয়া বিভিন্ন নাটক দেখে অভিনয়ের প্রতি মনোজ মিত্রের আকর্ষণ তৈরি হয়। গ্রামের একটি বিজয় সম্মেলনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের রোগের চিকিৎসা নামে হাস্যকৌতুকে তিনি প্রথম অভিনয় করেন। বাবার বদলির চাকরি হওয়ায় গৃহশিক্ষকের কাছে মনোজ মিত্রের প্রাথমিক শিক্ষা শুরু হয়। তিনি 1945 সালে ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। এরপর 1950 সালে পূর্ব পাকিস্তান ছেড়ে তাঁর পরিবার কলকাতায় চলে এলে তারা ডন্ডির হাতে চলে যান। সেখানে তিনি নরেন্দ্র কুমার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং এই বিদ্যালয়ে পড়াকালীন তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেন। 1954 সালে তিনি সেখান থেকে স্কুল ফাইনাল পাশ করে কলকাতার স্কটিশ চার্চ কলেজে ইন্টারমিডিয়েট পড়তে ভর্তি হন। সেখানে তিনি সহপাঠী হিসাবে পেয়েছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সুব্রত সেন, নৃপেন্দ্র সাহার মতো মানুষদের। এরপর 1960 সালে তিনি দর্শন নিয়ে এমএ পাশ করেন। সেই সময় তিনি বেশ কিছুদিন গল্প লেখার নেশায় মুগ্ধ হয়েছিলেন। সেই সময়কার নামকরা পত্রিকা মাসিক বসুমতী এবং মন্দিরাতে তিনি নিয়মিত গল্প লিখতেন। সেই সময় তিনি অন্য স্রোত নামের একটি গল্প সংকলন সম্পাদনা করেন, যার ভূমিকা লিখে দেন সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি তিনি জয়তী নামক একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করতেন। 1957 সালে মনোজ মিত্র ও তাঁর বন্ধু পার্থপ্রতিম চৌধুরী, অতনু সর্বাধিকারী ও আরও কয়েকজন মিলে সুন্দরম নামে একটি নাটকের দল গড়ে তোলেন। সেখানে তিনি পার্থপ্রতিম চৌধুরীর নির্দেশনায় পথের পাঁচালী এবং সিঁড়ি নাটকে অভিনয় করেন। 1959 সালে সুন্দরমের জন্য মনোজ মিত্র জীবনের প্রথম নাটক মৃত্যুর চোখে জল রচনা করেন। সুন্দরম সেই নাটকটি একটি প্রতিযোগিতায় মঞ্চস্থ করেন এবং প্রথম স্থান অর্জন করেন। কিছু নীতিগত বিরোধের কারণে 1960 সালে তিনি ও তার বন্ধু অতনু সর্বাধিকারী সুন্দরম ত্যাগ করেন। এরপর তিনি বেশ কিছুদিন গন্ধর্ব নামক একটি দলে অভিনয় করেন। কলেজ জীবনের বন্ধু নৃপেন্দ্র সাহা সম্পাদিত গন্ধর্ব নাট্য পত্রিকায় তাঁর লেখা পরের 2টি নাটক মোরগের ডাক এবং নীলকণ্ঠের বিষ ছাপা হয়।
পরবর্তীকালে তিনি আবার সুন্দরমে ফিরে যান। মনোজ মিত্র ছোট থেকেই অধ্যাপক হতে চেয়েছিলেন, তার বাবারও তাই ইচ্ছে ছিল। এদিকে থিয়েটারের প্রতি আকর্ষণও ছিল প্রবল। সিউড়ির বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করার সুযোগ পেয়েও সেখানে মনোজ একদিনের বেশি কাজ করেননি। 1961 সালে তিনি রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে অধ্যাপনা শুরু করেন। একই সাথে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্যও নিজের নাম নথিভুক্ত করেন। তার গবেষণার বিষয় ছিল নৈতিক সংশয়বাদ। সেই সময় তিনি বেশ কিছুদিন থিয়েটার থেকে দূরে থাকলেও সুন্দরম নাট্যদলের সাথে তার যোগাযোগ বজায় ছিল। ছুটিতে কখনো কলকাতায় এলে তিনি সেই দলে অভিনয়ে অংশগ্রহণ করতেন। প্রখ্যাত নাট্যকার মন্মথ রায় একবার রানীগঞ্জে তাঁর কাছে ঘুরতে গিয়ে মনোজ মিত্রকে নতুন নাটক লেখার উৎসাহ দেন। 1963 সালে মনোজ মিত্র তাঁর নতুন নাটক অশ্বত্থামা তাঁর কলেজে মঞ্চস্থ করেন। 1964 সালে অধ্যাপনার চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতায় চলে আসেন তিনি। একই সাথে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁর গবেষণার কাজও বন্ধ করে দেন। কলকাতায় এসে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে স্থায়ী অধ্যাপকের কাজে যোগ দেন। সেখানে তাঁর সহকর্মী ছিলেন নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এরপর মনোজ মিত্র তাঁর কিছু বন্ধুদের নিয়ে ঋতায়ন নামক একটি নাট্যদল গড়ে তোলেন, যেখানে তাঁরই লেখা সব নাটক অভিনয় করা হতো এবং তিনি সবকটি নাটকের পরিচালনার দায়িত্ব নিতেন। এর পাশাপাশি তিনি সবকটি নাটকে অভিনয় করতেন। সেই সময় তাঁর লেখা অবসন্ন প্রজাপতি, নীলা, সিংহদ্বার, ফেরা, লঘুগুরু, নেকড়ে ও আরও অন্যান্য নাটকে নিয়মিত অভিনয় করা হতো। 1970 সালে সেই দলটি বন্ধ করে দেওয়া হয়। 1965 সালে নিউ আলিপুর কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন মনোজ মিত্র। সেই সময় তিনি পুনরায় গবেষণা করার জন্য নিজের নাম নথিভুক্ত করান এবং প্রায় 2.5 বছর সেই কাজে নিযুক্ত থাকেন। কিন্তু সেই গবেষণার কাজও তিনি শেষ করেননি। এই সময় সুন্দরমের নাট্য পরিবেশন বেশ কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। 1975 সালে মনোজ মিত্রের নেতৃত্বে এই দলটির আবার নতুন করে পথ চলা শুরু হয়। নতুনভাবে সুন্দরম শুরু করবার পরে পরবাস নাটকটি অভিনীত হয়। এই সময় থেকেই তিনি সুন্দরমের সব দায়িত্ব গ্রহণ করেন। 2017 সালে সুন্দরম তার 60 বছর পূর্ণ করে। 1977 সালের 5ই এপ্রিল তাঁর কালজয়ী নাটক সাজানো বাগান অবনমহলে প্রথম অভিনীত হয়। নাটকটির মঞ্চায়ন তাঁর পছন্দ না হওয়ায় তিনি আবার নতুন করে সেই নাটকটি লেখেন। সেই বছরই মুক্তাঙ্গনে নাটকটি আবার অভিনীত হয় এবং দর্শকদের মন জয় করে নেয়। এরপর থেকেই তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। 1980 সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহ মনোজ মিত্রের এই নাটকটি অবলম্বনে বাঞ্ছারামের বাগান নামে একটা বাংলা সিনেমা বানান, যেখানে বাঞ্ছারামের ভূমিকায় মনোজ মিত্র স্বয়ং অভিনয় করেন। এটি ছিল তাঁর অভিনীত প্রথম সিনেমা। রাতারাতি সিনেমাটি দর্শকদের মধ্যে অভূতপূর্ব সাড়া জাগিয়ে তোলে। এই ছবিটি বাংলা চলচ্চিত্রে একটি মাইল ফলক হয়ে থেকে গেছে। এই সময় থেকেই তিনি সমান্তরালভাবে থিয়েটার এবং সিনেমা দুটি মাধ্যমেই অভিনয় করে চলেছেন। বাঞ্ছারামের বাগান মুক্তি পাওয়ার কিছুদিন পরে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন। 1994 সালে তিনি সেই বিভাগের শিশির কুমার ভাদুরী অধ্যাপক পদে যোগ দেন। 2003 সালে তিনি সেখান থেকে অবসর নেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি 2019 সাল পর্যন্ত। মনোজ মিত্র অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। সেই সব ছবির মধ্যে কিছু উল্লেখযোগ্য ছবি হল শত্রু, বৈদুর্য রহস্য, ঘরে বাইরে, গণশত্রু, রাখি পূর্ণিমা, মধুমালতী, আদালত ও একটি মেয়ে, ময়নাতদন্ত, অন্তর্ধান, দামু, চরাচর, হুইল চেয়ার, আজব গাঁয়ের আজব কথা ইত্যাদি। তিনি বাংলা চলচ্চিত্র জগতের তাবড় তাবড় পরিচালকের সাথে কাজ করেছেন, যাদের মধ্যে অন্যতম হল সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, বাসু চ্যাটার্জি, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায় ও রাজা সেন। তিনি দূরদর্শনের কয়েকটি ধারাবাহিকেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এ পর্যন্ত তিনি প্রায় 100টির কাছাকাছি নাটক লিখেছেন।
সাজানো বাগানের পাশাপাশি তাঁর আরও কিছু জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম হল নরক গুলজার, কেনারাম বেচারাম, বৃষ্টির ছায়াছবি ইত্যাদি। তিনি বেশ কিছু নাটক সংক্রান্ত বইও লিখেছেন। 1978 সালে মনোজ মিত্রকে গিরিশচন্দ্র পুরস্কারে পুরস্কৃত করা হয়। 1985 সালে তাঁকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। 1983 ও 1989 সালে পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ নাট্য রচয়িতা পুরস্কার পান তিনি। এছাড়াও তিনি আরও নানান জায়গা থেকে তাঁর সারা জীবনের অবদানের জন্য বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। বার্ধক্যজনিত রোগ ভোগের পর 2024 সালের 12 নভেম্বর মনোজ মিত্রের মৃত্যু হয়। নাট্য এবং চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে আগামী প্রজন্ম এক কিংবদন্তি অভিনেতা এবং নাটক রচয়িতা হিসাবে মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।